করে, সওয়াল বলে না, তিনি কাঁদুনি গাইলেন, একে সওয়াল করা বলে না। তা বলতে দেবেন না কেন? সে তো ভাবি উনি গেছেন সেজে গুজে, এত লোক প্রচার টোচার করে নিয়ে গেছেন, এখন আমাকে কিছু বলতে না দিলে পরে তো মুশকিল, তাই বলে। কিন্তু তার আইনজীবী ছিল, তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সে আইনজীবী নিয়োগ করেছেন, যাকে নিয়োগ করেছেন তার লক্ষ লক্ষ টাকা ফি দিতে হয়েছে। সেই আইনজীবীর প্রতিও তার ভরসা নেই। কিন্তু বিচারপতিরা ওদের বুঝিয়ে দিয়েছেন, যদি ওদের বোঝার ক্ষমতা থাকে, যে আপনার আইনজীবী আছে তাকে বলতে দিন, তিনি আপনার থেকে অনেক ভালো, এটা তো বলেছেন বিচারপতি। এবং তিনি ইতিহাস রচনা করলেন এইভাবে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজ্য সরকারের আবেদন, তার দলের আবেদন, তার প্রতি তাদের কোনো ভরসা নেই। আপনি যাবেন আমার সঙ্গে, দেখবেন ওখানে হাজার হাজার ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, তারপর যখন ওখান থেকে বেরোয় হাসি মুখে বেরোয়, কেউ কাঁদতে কাঁদতে বেরোয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি বিকাশ রঞ্জনের চাকরিটা খেলো? অনেকেই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি হবেন হাইকোর্টে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যেভাবে আজকে সুপ্রিম কোর্টে তিনি এজলাসে লড়াই দিলেন। কিভাবে দেখছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কথা বলবো স্যারের সাথে। স্যার, কিভাবে দেখছেন? আমি তো দেখিনি, কিভাবে দেখবো মানে, কিভাবে দেখবো? আমি লাইভ স্ট্রিম দেখিনি, আমার সামনে ক্যামেরাও ছিল না। এই তো শুনলাম সবার মুখ থেকে। এটা তো উনি রোজ যা বলেন ঘুম থেকে উঠে সে কথাই বলেছেন, নতুন কিছু করেছেন তো মনে হলো না। কোনো সওয়াল করেছেন বলে তো মনে হলো না। ওটাকে আপনি সওয়াল বলছেন না? 5 মিনিট আমাকে সময় দিন, আমি কিছু বলতে চাই। সে একজন মহিলা দাঁড়িয়েছেন, যে কোনো বিচারপতি তাদের সৌজন্য বোধ থেকে বলবেন ঠিক আছে আপনি বলুন কি বলতে চান। কিন্তু বিচারপতিরা ওদের বুঝিয়ে দিয়েছেন, যদি ওদের বোঝার ক্ষমতা থাকে, যে আপনার আইনজীবী আছে তাকে বলতে দিন, তিনি আপনার থেকে অনেক ভালো, এটা তো বলেছেন বিচারপতি। স্যার, বলছেন মিস্টার মমতা, উনাকে বলতে দিন, মানে এইভাবে বলেছেন। বিচারপতি কি উনার কথাটা বুঝতে পারছিলেন না? উনি যে 5 মিনিট সময় চাইছিলেন, হাম্বেল রিকোয়েস্ট। সেটা আমি কি করে বলবো? উনি উনি কি বলেছেন, বিচারপতিরা কি বুঝেছেন, পৃথিবীর মানুষ কি বুঝেছে, সেটা তো তারা প্রত্যেকে বলতে পারবে। হাসি মুখে বেরিয়ে এলেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বেরিয়ে সকলেই হাসি মুখে ঘুরে আছে, আপনি যাবেন আমার সঙ্গে, দেখবেন ওখানে হাজার হাজার ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, তারপর যখন ওখান থেকে বেরোয় হাসি মুখে বেরোয়, কেউ কাঁদতে কাঁদতে বেরোয় না, সবাই হাসি মুখে বেরোয়। কখনো বেরোবার পথে চা খায়, কফি খায়, এর মধ্যে কি আছে, এমন কি আছে? 5 মিনিট যে লড়াই করলেন কার্যত বাংলার মানুষের জন্য। দেখুন, যদি সাধারণ বোধ বুদ্ধি থাকে তাহলে বুঝবেন, রাজ্য সরকারের একটা আবেদন আছে, ওর দলের একটা আবেদন আছে, সেই আবেদনে ইতিমধ্যে শুনানি হয়ে গেছে। আজকে গিয়ে তিনি প্রমাণ করলেন যে ওর দলের আবেদন, রাজ্য সরকারের আবেদনে কোনো গুরুত্বই নেই, উনি যা বলছেন সেটাই আসল কথা। এর মধ্য দিয়ে যারা ওর দলের কর্মী তাদের তো আত্মসম্মান বোধ নেই, আত্মসম্মান বোধ থাকলে পরে তারা লজ্জা পেতেন, তাহলে ওরা দলকে দিয়ে আবেদন করালেন কেন? রাজ্য সরকার জনগণের পাশে আবেদন করলেন কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজের রাজ্য সরকারের আবেদনের প্রতি আস্থা রাখতে পারেন না, এটাকে কি বলবেন? ইতিহাস রচনা করলেন, কারণ দেশের এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করলেন এজলাসে, সবাই এটাই বলার চেষ্টা কি কি বলার চেষ্টা করছে তাদের বুদ্ধিতে তো। করছে। হ্যাঁ, এটা ঘটনা হলো। আমরা কলকাতা হাইকোর্টে একবার দেখেছিলাম, একজন বিচারপতি তিনি সওয়াল করছেন তার মামলা আরেকজন বিচারপতির কাছে, এটা তো আমরা দেখেছি। সেটাও তো ইতিহাস, এটা কি খুব উল্লেখযোগ্য গ্রহণযোগ্য দৃষ্টান্তমূলক ইতিহাস? তা তো নয়। এবং তিনি ইতিহাস রচনা করলেন এইভাবে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজ্য সরকারের আবেদন, তার দলের আবেদন, তার প্রতি তাদের কোনো ভরসা নেই। বলছে আমাকে বলতে দিন। তা বলতে দেবেন না কেন? সে তো ভাবি উনি গেছেন সেজে গুজে, এত লোক প্রচার টোচার করে নিয়ে গেছেন, এখন আমাকে কিছু বলতে না দিলে পরে তো মুশকিল, তাই বলে। কিন্তু তার আইনজীবী ছিল, তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সে আইনজীবী নিয়োগ করেছেন, যাকে নিয়োগ করেছেন তার লক্ষ লক্ষ টাকা ফি দিতে হয়েছে। সেই আইনজীবীর প্রতিও তার ভরসা নেই, আস্থা নেই। তিনটি ঘটনা প্রমাণ হলো, রাজ্য সরকারের আবেদনের প্রতি তার আস্থা নেই, তৃণমূল দলের আবেদনের প্রতি তার আস্থা নেই, তার নিজের আইনজীবীর, যাকে তিনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, সরকারের খরচায় দিচ্ছেন, তার প্রতি আস্থা নেই। এটাই এটা ঐতিহাসিক দৃষ্টান্ত হলো। আজকে আপনি আইনজীবী হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সাধারণ ব্যাপার, আমরা তো রোজ দেখি কত কত লোক তার নিজের মামলা করার জন্য আসেন। কত লোক, আর মমতা বন্দ্যোপাধ্যায়। তো আবার কি, উনি কি খুব বিশেষ লোক নাকি? ক্ষমতায় আছেন সেই জন্য তার খানিকটা জেড ক্যাটাগরি সিকিউরিটি পেয়েছেন, এছাড়া তো বিশেষত্ব কিছু নেই। ওইভাবে সওয়াল একটা বাচ্চা সেই নতুন যে কালকে আইন পাশ করেছে সেই করে, সওয়াল বলে না, তিনি
কাঁদুনি গাইলেন, একে সওয়াল করা বলে না। যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে রবীন্দ্রনাথের একটা কার্যত কথা কোট করলেন। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ কোট করেছেন তো কি আছে, ভাগ্যিস কথাঞ্জলি থেকে কোট করেননি, এটাই ভাগ্যবান আমাদের। 26-এ নিজের ভাবমূর্তি কার্যত স্বচ্ছ করতেই কি আজকের এই স্ট্যান্ড? এইসব করে ভাবমূর্তি স্বচ্ছ হয় বলে তো আমার ধারণা নেই। এরা প্রচারের ধাক্কায় ভেসে আছেন, প্রচার চলে গেলে পরে ফুস হয়ে যাবে। স্যার একদম মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন দিল্লিতে দাপালেন। হয়তো ক্ষতি তারপরে কি আছে, তিনি এত ব্যস্ত মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জন্য এত ভাবনা চিন্তা করছেন, তিনি দিল্লি থেকে যে বিশ্রাম করে এলেন। আবার কি, সেটা কি? স্যার আরেকটা বিষয় হচ্ছে তিনি বলছেন আমি আমার জন্য আসিনি, আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য এসেছি। বুঝতে পারলাম না, একজন মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের ভোটেই নির্বাচিত, তো তিনি তো মানুষের কথাই বলবেন। তার মানে কি তিনি অন্য সময় ইলেকট্রাল বন্ডের যে সমস্ত দুর্নীতির টাকা যারা দিয়েছেন তাদের কথা বলেন, আর এখন মানুষের কথা বলতে গেছেন? চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আপনাদেরকে গিয়ে দাঁড়াতে হয়, আর এশার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে চলে গেলেন, এটা কি যা খুশি, কে কোথায় যাবে না যাবে, সরকারি রাজনীতিতে সরকারি ব্যবহার করতে? পয়সায়, সরকারি পয়সায় যে যেখানে পারে ঘুরে বেড়াবে, কে বাধা দেবে? তো কারোর পয়সায় এক কাপ চাও খাই না। সরকারি পয়সায় খান, কারো পয়সায় খান না। আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে কোনো ভুল ছিল সওয়াল বা ওই যে 5 মিনিট কনভারসেশন? আমি শুনিনি, প্রলাপ শোনার মতো সময় আমার নেই। আপনারা দীর্ঘদিন আইনজীবী হিসেবে একদম এজলাসে সওয়াল করেন, সেই জায়গায় মমতা ব্যানার্জি বা তো হয়তো হাইকোর্টে আপনার সাথে দেখাও হতে পারে। ভালো কথা, দেখা হবে, আপত্তি কি আছে? এখানে আদালতে তো কুস্তি হয় না, আদালতে যুক্তিতর্কের লড়াই হয়, সেটা হবে, আপত্তি কি আছে? আপনারা আমরা ফেস করতে হবে, আমরা কি পালিয়ে যাওয়ার লোক নাকি? পালিয়ে উনি যাবেন, ওর দল যাবে, আমরা পালিয়ে যাবো না। এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যাকে বলতেন আপনারা, বলছেন কি, এখনো বলি, দুর্নীতিগ্রস্ত, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন, তিনি সিনিয়র গাউন পাননি, সিনিয়র গাউনটা অত সহজ ব্যাপার না, যাই হোক। সেই রকম সে কে কি বেশ করলো তো কি আছে, রাজার বেশে পাগলও তো বসে থাকে, তো কি রাজা হয় না? আজকের পুরো যদি আপনাকে এক কথায় বলতে বলি, এই যে বিশ্লেষণ বা যদি যেভাবে কোর্টের পুরো বিষয়টা সেই সকাল 10টা থেকে রাত অব্দি এখন পর্যন্ত চলছে, কিভাবে ব্যাখ্যা করবেন? ভালো নাটক, নাটক দেখতে লোকে যায়, নাটকের একের পর এক পর্দা হচ্ছে, ভালো নাটক হয়েছে, লোকে দেখছে। স্যার অন্তর্বর্তীকালীন আদেশ যা হয়েছে যেভাবে আমরা দেখলাম, যে আহ, এক এক বলা যেতে পারে যে নির্বাচন সেটা কমিশনার আদেশ, কি আদেশ দিয়েছে? এই সুপ্রিম কোর্ট আগে যা আদেশ যারা দিয়েছে পদবি ভালো করে বোঝে, সেটা আগেও বলা ছিল, নতুন কিছু না। মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছিল না। তিনি কি নতুন কথাটা বলেছেন যিনি ছিনিয়ে আনলেন? এটা তো গুন্ডামির জায়গা না, এটা আইনের যুক্তির জায়গা, কি নতুন কথা বলেছেন? আমরা তো কবে থেকে বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি না লজিক্যাল ইডিওসি, কথা আমি 3 মাস আগে বলেছি। লজিক্যাল ইডিওসির পরিণতিতে কিছু লোক তারা হেনস্থা হচ্ছেন, হেনস্থা করছেন। তিনি কি একবারও বলতে পেরেছেন যে না, অনুপ্রবেশ নেই, অনুপ্রবেশের নাম করে এরকম হেনস্থা করা হচ্ছে কেন, বলেছেন? সেটা হতো মৌলিক কথা। অনুপ্রবেশ ঘুষপেটিয়া উনি তৈরি করেছেন, এবং ঘুষপেটিয়া অনুপ্রবেশের তত্ত্বের উপর দাঁড়িয়ে এসআই এর নষ্টামিটা হচ্ছে। তার বলার সাহস হয়েছে যে অনুপ্রবেশ নেই? বুঝতাম।